তোমরা আসলে কি চাও আর আমি কি দিব পুরো ব্যাপারটা আমরা প্রথমে আগে ক্লিন করব। কারণ আমি যে পরিমাণ ক্লাস নিছি, যে পরিমাণ ডিটেল পড়াইছি, এর থেকে আর বেশি পড়ার দরকার নেই, একদমই পড়ার দরকার নেই। ওকে, তো রিভিশন ক্লাসগুলোতে আমি যেটা দেখাবো বায়োলজির ক্ষেত্রে, রিভিশন ক্লাসে আমি যেটা দেখাবো তোমাদের বায়োলজির ক্ষেত্রে সেটা হলো কেমন ধরনের প্রশ্ন আসে, প্রশ্নগুলো কোথা থেকে আসবে একটু খেয়াল রাখতে। ওকে, আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি রিভিশনের সময় এই 14টা চ্যাপ্টারের রিভিশন দিতে পারতেছি না, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি টানা 3 থেকে 4টা দিন সময় নাও। 3 থেকে 4 দিনে তুমি বায়োলজির সবগুলো চ্যাপ্টারে ভালো করতে পারবা। কি করবা, তুমি আমার ক্লাসের যে স্লাইডগুলো আছে স্লাইডগুলো বের করবা। আগে তো ক্লাস দেখছোই, স্লাইডগুলো শুধু চেক করবা, আচ্ছা কি বলছে, সাথে বইটা একটু ওপেন করবা এবং 2-3টা চ্যাপ্টার এইভাবে পড়ার পর ওই চ্যাপ্টারগুলোর উপরে তুমি এক্সাম দিবা কোশ্চেন ব্যাংক থেকে। ওকে, একটু বলো তোমাদের আসলে কি চাওয়ার আছে রিভিশন ক্লাস থেকে, দেন আমি কথা শুরু করছি। তোমাদের সাথে বহুদিন পর আবার ক্লাসে দেখা হয়ে গেল। কেমন আছেন ভাইয়া? আমি তো এই প্রশ্ন জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তোমরা আসলে চাও কিভাবে। ভুলে যাইতেছি, ভুলে তো যাবাই, টেনশন এখন বাড়ছে, কোথাও একটা ভালো ব্যবস্থা হয়নি, ভুলে যাবে, এটা খুবই নর্মাল জিনিস, পরীক্ষার হলে গিয়ে সব মনে পড়বে। তো আমরা একটু যাই, আমরা একটু কোশ্চেন সলভ করি, তাহলে দেখি আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবো। প্লাজমিডের বৈশিষ্ট্য কি ব্যাপার? ওকে, প্লাজমিডের বৈশিষ্ট্য খেয়াল করো, এই প্রশ্নটা কিন্তু আসছে কোথা থেকে। আমরা এটা সলভ করবো না, হ্যাঁ, সলভ করার থেকে জরুরি হচ্ছে আমরা আসলে পড়বো কোথা থেকে। এইটা তোমাদের আসছে বায়োটেকনোলজি থেকে, বায়োটেকনোলজি। তো আমি একটু বায়োটেকনোলজি থেকে কি কি তোমরা একটু চেক করে যাবা, তোমাকে আমি একটু দেখাই চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমরা দেখবা প্রথমে টিস্যু কালচার আছে, তাই না? টিস্যু, জাস্ট দেখো, জাস্ট দেখো টিস্যু কালচার। টিস্যু কালচার থেকে দেখবা টিস্যু কালচার কে আবিষ্কার করছেন, শব্দটা কে আবিষ্কার করছেন, এইটা একটা। ওখানে দেখবা টোটিপটেন্সি বলে একটা কথা আছে। ওকে, টোটিপটেন্সি। ওখানে দেখবা যে টিস্যু কালচারকে আমরা মাইক্রো প্রোপাগেশন বলতে পারি, কারণ ছোট্ট টিস্যু নিয়ে আমরা বড় একটা উদ্ভিদ জন্ম দিই, মাইক্রো জিনিস নিয়ে বড় জিনিস করি, মাইক্রো প্রোপাগেশন। তারপর তুমি স্টেপগুলো শুধু দেখবা, স্টেপগুলো দেখার সময় তুমি একটু খেয়াল রাখবা, উদ্ভিদ থেকে যখন আমরা একটা টিস্যু ছিঁড়ে নিয়ে এসে প্লান্টে প্লান্টিং করি, ওই টিস্যুটার নাম হচ্ছে এক্সপ্লান্ট, তাই না? এরপর কি করি, এরপর আমরা যেখানে চাষ করি টিস্যুটা, ওটাকে বলে কালচার মিডিয়াম। তোমরা যেটা দেখবা যে কালচার মিডিয়ামকে কিভাবে জীবাণুমুক্ত করে, অটোক্লাভিং একটা পদ্ধতি আছে, টেম্পারেচার কত, চাপ কত, এইটা একটু ওখানে এবং টাইম কতক্ষণ ধরে অটোক্লাভিং করে তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে? আর কি করবা, আর হচ্ছে ওখানে গিয়ে দেখবা যে একটি আদর্শ কালচার মিডিয়ামের বৈশিষ্ট্যগুলো দেখবা, যে পিএইচ কত থাকবে, কি কি উপাদান থাকবে, শেষ। এরপর যাবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে যদি উপরে উপরে ভাষা পড়ো, এখানে ভেক্টর কোনটা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ভেক্টর কোনটা, তো এই ভেক্টর পড়তে গিয়ে কিন্তু আমাদের প্লাজমিডের কথা চলে আসে। কিসের কথা আসে? প্লাজমিড, তাই না? এটা ব্যাকটেরিয়ার, এইটা হলো মূল ডিএনএ। এই ডিএনএর বাইরে সাইটোপ্লাজমে যেটা থাকে, এটার নাম হচ্ছে সাইটোপ্লাজমিক ডিএনএ, বা নিউক্লিয়াসের বাইরের ডিএনএ বা এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। প্লাজমিড থেকে যা যা পড়তে হবে, আমি কিন্তু ঢাকা ভার্সিটির পরীক্ষার সময় তোমাদের দেখিয়েছি। প্লাজমিডের বৈশিষ্ট্য পড়তে হবে, আণবিক ওজন কত, প্লাজমিড নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, তোমরা তো জানো ডিএনএ থেকে ডিএনএ হয়, তাই না? তাহলে স্বপ্রজননশীল। তারপর তোমরা একটু দেখবা যে ইকোলি প্লাজমিডটা কোলিসিন তৈরি করে, তাই না? ভিব্রিও কলেরি প্লাজমিডটা ভিব্রিও সিন তৈরি করে, তাই না?
এরপর প্লাজমিডের ভাগ দেখবা, এফ এফ ড্যাশ প্লাজমিড যেগুলো ফার্টিলিটির সাথে আছে। কোল প্লাজমিডের কথা তো আমি বললাম, কোলিসিন তৈরি। এই যে এটা প্রজননে সাহায্য করে, এফ ফর ফার্টিলিটি, ফার্টিলিটি ফর প্রজনন। তাহলে প্লাজমিড থেকে আমরা মোটামুটি পড়ে নিলাম। প্লাজমিড পড়ার সাথে সাথে আমাদের পড়তে হবে হচ্ছে মোলেকুলার সিজর বা আণবিক কাঁচি। বলো তো আণবিক কাঁচি বলতে কি বোঝায়? বলো তো আণবিক কাঁচি বলতে আসলে কি বোঝায়? রেস্ট্রিকশন এনজাইম, তাই না? রেস্ট্রিকশন এনজাইম। তো তোমরা যেটা করবা, রেস্ট্রিকশন এনজাইমগুলোর নাম পড়বা। কোথায় কাটে তোমাদের মনে আছে যে আমার ঢাবিতে আসছিল? কোথায় কাটে? ওই যে এ এ টি সি জি ইত্যাদি আছে, নিচে উল্টাটা দেওয়া আছে, তারপর এইভাবে এইভাবে আমি তোমাদের শিখিয়েছি, ক্লাসের মধ্যে এটা আছে। তাহলে এই জায়গাটা একটু দেখবা। তাহলে মোটামুটি অনেকটা পড়া হয়ে গেল। তো আমি বলবো যারা একদমই পড়ো নাই তারা মোটামুটি এই জায়গার অংশটুকু দেখে ফেলবা, আর যারা আরো পড়ছো তারা আরো ডিপে যাবা। ওকে, একটা প্রশ্ন এই ধরনের আসছিল যে জীবাণুমুক্ত যদি আমরা একটা উদ্ভিদ পাইতে চাই তাহলে কোন টিস্যুটা আমরা কালচার করব? একটা উদ্ভিদের দেহে অনেক টিস্যু আছে, তাই না? ভাজক টিস্যু যেগুলো, এগুলো বাচ্চা টিস্যু না? যে কোনো অঙ্গের শীর্ষে থাকে, শীর্ষে থাকে, শীর্ষে থাকে, কাণ্ড এবং মূলের। তো ভাজক টিস্যুটা হচ্ছে জীবাণুমুক্ত টিস্যু, তাহলে এইটা থেকে তুমি কালচার করবা, তাই না? মেরিস্টেম কালচার বলা হয়। আবার বলো তো পরাগধানী থেকে তুমি যদি কালচার করো, পরাগধানী কি প্রজনন অঙ্গ না উদ্ভিদের? পুরুষ প্রজনন অঙ্গ। তাহলে পরাগধানীতে কি প্রজনন অঙ্গে কি মিওসিস হয় না? হয়। ওখান থেকে তাহলে তুমি যে কালচার করে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাবা। তাহলে বইয়ের মধ্যে দেখে নিবা হ্যাপ্লয়েড উদ্ভিদ কি কি আছে। এ তোমরা তো সবাই সব পারতেছো, তোমাদের আমি কেন রিভিশন ক্লাস নিতেছি? আমার মনে হচ্ছে রিভিশন ক্লাসে শুধু মোটিভেশন দেওয়া দরকার। পারবা পারবা, প্রশ্ন খুব সহজ আসবে, প্রশ্ন খুবই সহজ আসবে, তোমরা ইনশাল্লাহ পারবা। ওকে, তারপর তোমরা চলে যাবো হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসে আল্লাহ, সিকোয়েন্সিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এই দুইটা টপিক থেকে তুমি কি পড়বা? আমি কিন্তু তোমাদের পড়িয়েছি, এদের কাজ পড়বা। অপরাধী শনাক্তকরণ, তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসে সাহায্য হয়, তাই না? এই ধরনের স্বজন শনাক্তকরণ তোমরা তো পড়ছো। বাট এই জিনোম সিকোয়েন্সিং এর সময় জেল ইলেকট্রোফরেসিস করা হয়, একটা এই যেমন জিনিসের মধ্যে নিয়ে জেল ইলেকট্রোফরেসিস করা হয়। তোমরা একটু এটা দেখে নিও। তাহলে ছোট ছোট যে জিনিসগুলো আমি বলতেছি এটা একটু লিখে নাও। ওকে, তারপর আমি বই খুলতেছি, বই খুলে দেখি আমি আর কোনটা জিনিসের দিকে তুমি একটু নজর দিবা। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? কারণ ভার্সিটির পরীক্ষাতে, ভার্সিটিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা হয় উদ্ভিদ নিয়ে, তাই না মুহিম? উদ্ভিদ প্রাণী নিয়ে গবেষণা হয়। তাহলে এই চ্যাপ্টারটা হলো গবেষণার চ্যাপ্টার, আর গবেষণার চ্যাপ্টারে তোমাকে কিন্তু সব জানতে হবে। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে। সুপার রাইস, ক্লোভার ঘাস, দাগানো বই আছে যতটুকু অতটুকুই দেখে নিবা, ঠিক আছে? আমার মনে হচ্ছে না এর থেকে তোমাকে বেশি কিছু পড়তে হবে। যতটুকু বলছি এতটুকু থেকে প্রশ্ন আসার কথা না, আর কিছু দেখতেছি না। এখন তোমরা যেটা করবা, দাগানো বই যেটা দিছি ওইটা ডাউনলোড দাও, দিয়ে ওই পোর্শনগুলো তোমরা পড়তে থাকো। ইনসুলিন তৈরিটা একটু দেখবা, হ্যাঁ? ইনসুলিন তৈরি কিভাবে হয়, ইনসুলিনে কয়টা পেপটাইড চেইন থাকে, দুইটা চেইন কিভাবে বন্ধন হয়, এস এনে কয়টা অ্যামিনো অ্যাসিড, বিস এনে কয়টা অ্যামিনো অ্যাসিড, সব কিছুই তোমরা দেখে নিবা। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো ভাইয়া কোন দাগানো বইটা পড়বো, তো ভার্সিটির দাগানো বই আমি তোমাদের দিয়েছি, তুমি ওইটা পড়লেই হবে। কেউ যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে সেই ক্লাসটা করতে থাকো তাদেরকে বলবো মেডিকেলের দাগানো বইটা হলে 100% হয়ে যাবে, এক্সট্রা আর কিছু লাগবে না। তো মেডিকেলের দাগানো বই তুমি যেহেতু পড়ছো, তাহলে ভার্সিটির জন্য আমি দাগানো বই দিয়েছি, তুমি এটা একটু চেক করবা, আচ্ছা কোন জায়গায় একটু বেশি গুরুত্ব দিয়েছে। আর তোমাদের আমি একটা হিডেন ট্রেজার দিছিলাম, তোমাদের কি এই জিনিসটা নাম মনে আছে? কোথায় দিছিলাম হিডেন ট্রেজার? মনে আছে? যে মেডিকেলের জন্য যা পড়বা তা পড়লে ডেন্টালে হয়ে যায়। মেডিকেল ডেন্টালে যা পড়ছো তুমি, ওখান থেকে ঠিক কোন টপিকগুলো ভার্সিটিতে আসবে তোমাদের মনে আছে না? ডাউনলোড করছো না? ওখানে গেলেই তুমি বুঝতে পারবা যে ভার্সিটিতে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। যেমন যেমন ধরো তুমি যদি টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা পড়ো,
তাহলে মেডিকেলে যারা ছিলা বা মেডিকেল ডেন্টালে যারা পরীক্ষা দিয়ে এসো, তোমরা তো অবশ্যই এক বীজ দ্বি বীজের পার্থক্যটা বেশি বেশি পড়বা। বাট মনে রাখবা এখানে ভাস্কুলার বান্ডলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? ভাস্কুলার বান্ডলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে মেডিকেলে যারা প্রিপারেশন নিছিলা, ভার্সিটির ক্ষেত্রে আমি বলবো যে তুমি এই পর্শনটা একটু বেশি করে দেখো। একইভাবে দেখো কোষ বিভাজনের ক্ষেত্রে অ্যামাইটোসিস আছে না, মাইটোসিস আছে এবং মিওসিস আছে। এই দুইটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তুই পড়ে আসছো, কিন্তু মনে রাখবা মিওসিসটা হচ্ছে ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। কেন মিওসিসটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট বলো তো? কারণ মিওসিসে ক্রসিং ওভার আছে। ক্রসিং ওভারের মাধ্যমে জিনের একটা জিন আরেকটা জিনে মানে অ্যামালগাম হয়। অ্যামালগাম হইলে নতুন একটা ভেরিয়েন্ট তৈরি হয় উদ্ভিদ বা প্রাণী। ওইটা কি করে? ওইটা গবেষণা করে পাইতে পারে ভার্সিটিগুলো। তাহলে তোমাকে কি মিওসিসের দিকে বেশি নজর দিতে হবে না? ইয়েস, বেশি নজর দিতে হবে। ওকে, ঠিক আছে। সো আমরা একটু আগে আমরা এইভাবেই কথা বলতে থাকবো, আমরা মোটামুটি পুরো বই নিয়েই রেগুলার কথা বলতে থাকবো। তাইলে আশা করছি তুমি কখনো না কখনো তোমার উত্তরটা পেয়ে যাবা। এই যে দেখো, কঙ্কালতন্ত্র থেকে প্রশ্ন আসছে। তোমাকে আমি বলি কঙ্কালতন্ত্রটা ঠিক কতটুকু পড়লেই তোমার পড়া শেষ? এটা এতই ছোট একটা চ্যাপ্টার, দেখতে খুব ভয় লাগে। একটা হলো কঙ্কালতন্ত্রের ছক পড়বা। ছকে কি পড়বা? নাম প্লাস সংখ্যা, এর থেকে বেশি এখন পড়তে যাওয়ার দরকার নেই। কোনটা অস্থি, কয়টা করে, ঠিক আছে। এরপরে যেটা, সেটা হলো তুমি যেটা পড়বা অস্থি। অস্থি থেকে যে অংশটা পড়বা সেটা হলো যে স্পঞ্জি অস্থি, মনে আছে? স্পঞ্জি অস্থি ভার্সাস নিরেট অস্থি, মনে আছে? এটা একটু দেখে নিবা। ওকে। আর তরুণাস্থি থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রকারভেদ। তরুণাস্থির বিভিন্ন ধরনের প্রকার আছে, কোনটা কোথায় থাকে এটা হলো ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো সব জায়গায় আসে, ঠিক আছে। পেশি থেকে তুমি কি পড়বা? পেশি থেকে আমি যেটা বলবো সেটা হলো এই যে একটা ছক আছে না, 3 ধরনের পেশির পার্থক্য, এইটা পড়বা। তবে এই পার্থক্য ক্ষেত্রে তুমি সবসময় উদাহরণের দিকে একটু বেশি নজর দিবা। কোথায় নজর দিবা? উদাহরণ। কোন পেশিটা আসলে কঙ্কাল পেশি, কোনটা অঙ্গ অন্তর্যন্ত্রীয় পেশি, কোনটা হৃৎপেশি, ঠিক আছে। আচ্ছা, পেশিটা তুমি যখনই পড়তেছো তখন আরেকটা কাজ করো, যদি অতিরিক্ত পড়তে চাও হ্যামস্ট্রিং পেশি যেগুলো আছে, হ্যামস্ট্রিং পেশি, তারপর হচ্ছে অ্যাডাক্টর অ্যাবডাক্টর মানে পেশির কাজ যেগুলা, এইটা এবং লিভার তন্ত্রটা একটু দেখবা। আমি কিন্তু এগুলো ট্রিক দিয়ে পড়াইছি, লিভার তন্ত্র কিন্তু এক ছকের মধ্যে আমি বোঝাই দিচ্ছি। এরপর যেটা করবা লাস্টে সেটা হলো পেশি থেকে তো এটা পড়লা, পেশির হচ্ছে গঠন পড়বা। গঠন মনে আছে যে এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, অ্যান্ডোমাইসিয়াম, সার্কোলেমা, সার্কোপ্লাজম, তোমাদের কি মনে আছে এই জিনিসটা? এই বলো, এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, আমি কিন্তু তোমাদের দেখাইছিলাম এটা। তাইলে তুমি ওই গঠনটা পড়বা। তার পেশি থেকে মোটামুটি এগুলো পড়লেই, আমি বলছি না তুমি 100% কমন পাবা। 100% কমন পাওয়ার জন্য পড়তে হয়, ব্যাপক পড়াশোনা করতে হয়। 100% কমনের জন্য অনেক পড়তে হয়। বাট তোমার যদি ভাগ্য ভালো হয়, আমি যা পড়াইছি স্লাইডের মধ্যে দেখো, আমি বলছি না প্রশ্ন স্লাইড থেকে আসছে, প্রশ্ন আসছে বই থেকে। বাট আমরা যে বইয়ের ওই টপিকগুলো টাচ করছি, পড়াইছি ভালো করে, তার প্রমাণ কি? ঢাকা ভার্সিটির প্রশ্নপত্র সবগুলো আমাদের স্লাইডে ছিল, তাই না? স্লাইড থেকে কিন্তু প্রশ্ন হয় না, বই থেকে হয়। তো তোমার যদি ভাগ্য ভালো হয়, তাহলে এই যে আমি যেগুলো বলতেছি দেখবে এগুলো থেকে আসছে। আর প্রশ্ন এত সহজ হবে যে তুমি পারবা ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, মানবদেহে ন্যাচারাল কিলার সেল থেকে কোনটি নিঃসৃত হয়? এনকে সেল। ওরে বাবা রে বাবা, খাইস। ন্যাচারাল কিলার সেল থেকে কোনটি খরিত হয়? এটা কি, কিসের প্রশ্ন এটা? বলো তো, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? ইমিউনিটি থেকে আসছে না রক্ত থেকে আসছে?